বাচ্চারা কি অবস্থা? একটা কোশ্চেন প্রবলেম ছিল, ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়েছিলাম, অ্যাপ্রুভ করেনি। আচ্ছা, আমি ক্লাস শেষে দেখতেছি। ওকে, ওই নামাজ পড়ে সবাই আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, এই জন্য 10টায় শুরু করার কথা, 10টায় করতে পারিনি, 10 মিনিট লেট হয়ে গেল। সবাই আসছে? একটু সবাইকে মেনশন করে দিত যারা রেগুলার ক্লাস করে, তারপর আমরা স্টার্ট করে দিচ্ছি। ওকে, লাস্ট ক্লাসে আমরা কি কি পড়ছিলাম? আমরা রাসায়নিক পরিবর্তনের ওকে, বাফার দ্রবণ কি সেটা আমরা বাফার দ্রবণের ডেফিনেশন দেখছিলাম, বাফার দ্রবণ নিয়ে পড়াশোনা করছিলাম, তাই না? আজকে এই চ্যাপ্টার শেষ হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। ছোট্ট একটা ক্লাস, খুব বড় ক্লাস না, ছোট্ট একটা ক্লাস করলে আমাদের এই চ্যাপ্টার শেষ। বাফার দ্রবণের প্রকারভেদ পড়ছিলাম আমরা লাস্ট দিন, কয় ধরনের বাফার হয় না হয়। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল দেখছি আমরা, অম্লীয় বাফার কিভাবে ক্রিয়া করে, ক্ষারীয় বাফার কিভাবে ক্রিয়া করে, রক্তের বাফারের ক্রিয়া কৌশল দেখছিলাম আমরা। তারপরে বাফার দ্রবণের প্রস্তুতি, হ্যাঁ, ডিরেক্ট বাফার, ইনডিরেক্ট বাফার, এক্সাম্পল এগুলো দেখছিলাম আমরা। ওকে, এরপরে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত আসছিলাম, তাই না? বাফার দ্রবণ কিভাবে প্রস্তুতি করে এবং ওই কোনটা বাফার হবে কোনটা হবে না, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। তো আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাসে আমরা বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করতে হয় এবং এই জিনিসগুলোর উপর কি কি জিনিসের ইফেক্ট আছে, এখানে অ্যাসিড যোগ করলে কি হবে, ক্ষার যোগ করলে কি হবে, আরো ছোটখাটো দুইটা টপিক এবং কয়েকটা ম্যাথ দেখবো, ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। তো শুরুতেই শুরু করি, বাফার দ্রবণের পিএইচ নির্ণয়, হ্যান্ডারসন হ্যাজেলবার্গ সমীকরণ। ঠিক আছে, এই হ্যান্ডারসন হ্যাজেলবার্গ ভদ্রলোকেরা মিলে একটা সমীকরণ আবিষ্কার করছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে হ্যান্ডারসন হ্যাজেলবার্গ সমীকরণ। এই সমীকরণের শানে নজুল কি, এটা কেন নাজিল হয়েছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বাফার দ্রবণের যে পিএইচ, সেই পিএইচটা আমরা নির্ণয় করতে পারি এটা দিয়ে। ঠিক আছে, তো এখন আয় এই সমীকরণটা কি একটু দেখি আমরা। ধর সমীকরণটা হচ্ছে এইরকম, pH equal to pKa plus log of সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে, মানে লবণের ঘনমাত্রা ডিভাইডেড বাই অম্লের ঘনমাত্রা। এখন এই একটা বাফার দ্রবণের জন্য যে একটা দুর্বল অ্যাসিড লাগে এবং তার লবণ লাগে, অথবা একটা দুর্বল ক্ষার লাগে এবং তার লবণ লাগে, এই জিনিসটা আমরা জেনে আসছি, লাস্ট ক্লাসে পড়ে আসছি, তাই না? তাহলে এইখানে যে সল্ট আসলো কোথা থেকে, অ্যাসিড আসলো কোথা থেকে, এই জায়গায় কনফিউশন ক্রিয়েট করা বা কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এখন আসি, পিএস ইকুয়াল টু পি কে এ ইকুয়াল টু লগ
সল্ট বাই অ্যাসিড। এখন এই পিকে জিনিসটা কি? পিকে আমরা পড়ছিলাম না? কে এ, কে তো জানি অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তাই না? অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, এই অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টের যদি আমরা মাইনাস লগ নেই তাহলে আমরা কি পাবো? তাহলে পাবো হচ্ছে পিকে, অর্থাৎ পিকে জিনিসটা কি? পিকে জিনিসটা হচ্ছে মাইনাস লগ অফ কে, এইটা, তাই তো? আমরা দেখছি, এগুলো দেখে আসছি। আচ্ছা, এখন এই এটাকে ইকুয়েশনটাকে একটু মডিফাই করব আমরা, সেটা কিরকম দেখ। ধর আমরা এভাবে লিখতে পারি না, পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ, উপর নিচে যদি আমরা ভি দিয়ে গুণ করি, দেখ এটা কি? এটা হচ্ছে সল্টের ঘনমাত্রা, এটা কি? এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। ওকে, সাথে ধর উপরে আমরা গুণ করলাম ভি দিয়ে, নিচেও গুণ করলাম ভি দিয়ে। ছোটবেলায় একটা সূত্র আমরা শিখছিলাম, কি শিখছিলাম? ছোটবেলায় শিখছিলাম এন ইকুয়াল টু ভিএস। মানে কি? মানে হচ্ছে এই মোল ইকুয়াল টু কি? আয়তন ইনটু ঘনমাত্রা, তাই না? তো তাই যদি হয়, দেখো তো শিশুরা, এখান থেকে আমরা এই যে এটাকে, এটা যদি আমার ঘনমাত্রা হয়, এটা যদি আয়তন হয়, তাহলে এই দুইটাকে আমরা একত্রে কি লিখতে পারি? এন লিখতে পারি, মোল সংখ্যা লিখতে পারি। তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়ায়? এই ইকুয়েশনটা দাঁড়ায় পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ, এখানে আমরা লিখতে পারি এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড, এই যে এটা। তাহলে এই ইকুয়েশনটা তিনটা রূপ। কয়টা রূপ? তিনটা রূপ। একটা হচ্ছে এই যে এটা, যে যদি শুধু ঘনমাত্রা দেয়া থাকে তাহলে ঘনমাত্রা, সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। আরেকটা হচ্ছে এইটা, যদি ঘনমাত্রা এবং আয়তন দুইটাই দেয়া থাকে তাহলে সল্টের ঘনমাত্রা ইনটু আয়তন, অ্যাসিডের ঘনমাত্রা ইনটু আয়তন। অর্থাৎ এই ঘনমাত্রা ইনটু আয়তন, এটারই মডিফাইড রূপ কি? মডিফাইড রূপ হচ্ছে এই যে এটা 3 নাম্বার, যেটা হচ্ছে আমরা কি হিসাবে লিখতে পারি? আমরা হচ্ছে মোল সংখ্যা হিসাবে লিখতে পারি। ওকে, এখন এই যে জিনিসগুলা, এগুলা সবগুলাই কি? সবগুলাই হচ্ছে অ্যাসিডের জন্য, অ্যাসিডিক, এই যে পিএইচ পিএইচ পিএইচ, তাই না? যদি ক্ষার হয় তখন আমরা কি লিখবো? তখন লিখবো পিওএইচ। এখন পার্থক্যটা কোথায় হবে বলতে পারিস? যদি ক্ষার হয় তাহলে পার্থক্যটা কোথায় হবে? পার্থক্যটা হবে এই যে এটা পিকেবি, সরি পিকেবি কেন লিখতেছি শুরুতে? পিওএইচ, পিওএইচ ইকুয়াল টু পিকে এর জায়গায় কি হবে? পিকেবি প্লাস লগ অফ, উপরে কি? এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ বেজ। বেজ, এইখানে যে সল্ট আর অ্যাসিড, সল্ট আর বেজ লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তুই চাইলে বাংলায় লিখতে পারবি, হ্যাঁ, তুই চাইলে কি লিখতে পারবি? যে এন অফ লবণ, এটা লিখতে পারবি। এন অফ অম্ল, এটাও লিখতে পারবি। এন অফ ক্ষার, এটাও লিখতে পারি। এগুলার জন্য কেউ কিন্তু কোনো অবজেকশন দিবে না। আমি এখানে সল্ট আর অ্যাসিড লিখতে বলে তুই ওইটাই লিখবি তা কিন্তু না, ঠিক আছে? বেজের জন্য কি কেবি? জি স্যার, কে এ, এ ফর অ্যাসিড। এ ফর কে কি? কে হচ্ছে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, এ ফর অ্যাসিড। আর বি কি? বি ফর বেজ, অ্যাসিড বেজ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেজ, ঠিক আছে? বি ফর বেজ। ওকে, তাহলে পিওএইচ ইকুয়াল টু পিকেবি লগ অফ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ বেজ। এখন খেয়াল করে দেখ, এখানে আমরা এই যে অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো লিখছি, সল্ট ডিভাইডেড বাই অ্যাসিড, সল্টের কনসেন্ট্রেশন ইনটু ভি, অ্যাসিডের কনসেন্ট্রেশন ইনটু ভি, আবার এন অফ সল্ট এন অফ অ্যাসিড। বেজের ক্ষেত্রে কিন্তু এরকম তিনটাই লিখতে পারবো। তো একই জিনিস তো বারবার লেখার কোনো দরকার নাই, তাই না? একই কথা, এজন্য আমি জাস্ট একটা লিখাই দেখাই দিলাম, আর অ্যাসিডের সবগুলাই লিখছি, সেম কথা প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এটা দিয়ে হচ্ছে আমরা এই এই হেন্ডারসন হেজেলবার্গ সমীকরণের মাধ্যমে আমরা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করব। দরজা আটকা দিয়ে, ঠিক আছে? বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করব। ওকে, তো তোর মোস্ট ফেভারিট, পারস মোস্ট ফেভারিট আমি কি আর পড়া। আচ্ছা আপনি অঙ্কেতে যান। কি অঙ্কে নাই, পরের টপিকটাই পড়া। বাফার দ্রবণে এক্সমল অম্ল বা ক্ষার যোগ করলে কি হবে? আরে আয়তন লেখ। যদি আবার আপনার ওকে,
ঠিক আছে, তাও এবার আয়। আচ্ছা, এতটুকু তো আমরা বুঝছি যে আমাদেরকে একটা বাফার দ্রবণ যদি দেয়, বাফার দ্রবণের পিএইচটা আমরা কিভাবে নির্ণয় করব এটা বুঝছি। কি যারা বেঁচে আছিস একটু 10 সেকেন্ডের মধ্যে বল আমরা বুঝতে পারছি কিনা, তাহলে পরের ভ্যারিয়েশন আমরা যাব, যেখানে কি কি টাইপের ম্যাথ আসতে পারে, কি ধরনের ভ্যারিয়েশন আসতে পারে, ওইটা আমরা পড়বো এরপরে বাকি কাজ। জি জি, ওকে, ঠিক আছে, বুঝলে পরেরটাতে যাই। পরেরটা বলছে বাফার দ্রবণে যদি এক্সমল আমরা অম্ল বা ক্ষার যোগ করি, এক্সমল অম্ল বা ক্ষার যোগ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? কি হবে? 3 নাম্বার ইকুয়েশনটা কি হচ্ছে? 3 নাম্বারটা, 3 নাম্বার এই যে সিম্পল, এখানে কি n ইকুয়াল টু vs, তো এই যে এটা হচ্ছে s ঘনমাত্রা, এটা v, তাহলে দুইটাকে একত্রে কি লিখতে পারি? n। আমরা কার n? সল্টের। নিচেরটা কার n? অ্যাসিডের। সিম্পল, খুবই সিম্পল একটা জিনিস লিখছি, এটা তো না বোঝার কোনো কারণ দেখতেছি না, এটা তো ছোটবেলার জিনিস। n ইকুয়াল টু vs এটা কি ছোটবেলার জিনিস না? একদম ছোটবেলার জিনিস, 9-10 এর মোলের সংজ্ঞা। আচ্ছা, এবার বাফার দ্রবণে এক্সমল অম্ল বা ক্ষার যোগ করলে কি হবে? বাফার দ্রবণে এক্সমল অম্ল বা ক্ষার যোগ করলে কি হবে? আচ্ছা, মানে তখন পিএস এর কি পরিমাণ চেঞ্জ হবে? ওকে, তো খেয়াল কর, যদি আমরা একটা অম্লীয় বাফার দ্রবণ নিই, অম্লীয়, ঠিক আছে, ধর এক্সমল অম্ল যোগ করলে, এক্সমল অম্ল যোগ করলে কোথায় যোগ করব? আমরা অম্লীয় বাফারেও যোগ করব, আবার ক্ষারীয় বাফারেও যোগ করব। তো খেয়াল কর, এক্সমল অম্ল যদি আমরা অম্লীয় বাফারে যোগ করি, তাহলে সেক্ষেত্রে হবে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড, n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড। এখন তুই যোগ করতেছিস কি? অম্ল, তাই না? এখন অম্ল এখানে কার বন্ধু বলতো? অ্যাসিডের বন্ধু নাকি সল্টের বন্ধু? অম্ল কি অ্যাসিড না? তাহলে অ্যাসিডের যেহেতু বন্ধু, আমরা কি করব, এখানে যে এক্স মোলটা আমরা যোগ করতেছি, এই এক্স মোলটা আমরা অ্যাসিডের সাথে যোগ করে দিব, এই যে এটা, ঠিক আছে? তো সবসময় মনে রাখবি একটার সাথে যোগ হলে আরেকটার সাথে বিয়োগ হবে, তাহলে সল্ট থেকে কি হবে? সল্ট থেকে বিয়োগ হয়ে যাবে, শেষ, সিম্পল। আমরা একটা অ্যাসিডিক কি নিলাম, মানে একটা অম্লীয় বাফার নিলাম, এই অম্লীয় বাফারের মধ্যে আমরা যোগ করলাম কি? একটা অম্ল, এক্সমল অম্ল। তো আমরা এতটুকু পর্যন্ত লেখার পরে আমরা দেখবো যেটা যোগ করছি সেটা কার বন্ধু, যার বন্ধু তার সাথে যোগ হবে, যার শত্রু তার থেকে বিয়োগ হবে। তো এখানে অম্ল কি অ্যাসিডের বন্ধু না? তো অম্ল অ্যাসিডের যদি বন্ধু হয় তার সাথে যোগ হবে, আর একটার সাথে যোগ হলে অটোমেটিক আরেকটার সাথে বিয়োগ হবে, সিম্পল। হ্যাঁ ভাই, অ্যাসিডে যোগ হবে কেন? কারণ আপনি এই যে এক্সমল কি যোগ করতেছেন? অ্যাসিড যোগ করতেছেন না? তো সেই অ্যাসিডটা যায় কার সাথে? অ্যাসিড কি দেয়? হাইড্রোজেন, প্রোটন। এখানে দ্রবণে যে অ্যাসিড আছে সে কি দেয়? প্রোটন। তো দুইজনে মিলে যখন একই জিনিস দিতেছে, তো দুইজনের হিসাব করা লাগবে না? লাগবে তো, নাকি? বুঝাইতে পারছি কি? তাহলে যেহেতু দুইটাই সেম জিনিস, দুইটা একই দ্রবণে আছে, তো সেটা হিসাব করতে হবে না? অবশ্যই হিসাব করতে হবে। মনে কর, ধর কিসের কথা বলবো, ধর আমি একটা বল করলাম, তুই আউট হইলি, এখানে কন্ট্রিবিউশন কি আমার একার? না তো, তোরও কন্ট্রিবিউশন আছে। আমি যেমন উইকেট পাইছি, এট দ্য সেম টাইম তুই উইকেট দিছিস, তো তোর নামের পাশেও তুই যখন মাঠ থেকে বের হবি, পিছন নিচে আমার নাম লেখা থাকবে যে উইকেটটা আমি পাইছি, ঠিক আছে? আবার আমার উইকেটও তোর নাম লেখা থাকবে যে তোর আউট করছি। তার মানে এই ঘটনাটা আমাদের দুইজনের কি আছে? কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? দুইজনের কন্ট্রিবিউশন আছে। তাহলে এই উইকেটটা বর্ণনা করতে গেলে আমাদের দুইজনের নাম নিতে হবে। এখানে এরা দুইজন কি করতেছে? দুইজন এস প্লাস দিতেছে। এখন তুই যখন দ্রবণের টোটাল এস প্লাস হিসাব করবি, তখন দুইজনের নাম আসবে না? হ্যাঁ, এই অ্যাসিড মনে কর 10টা দেয়, সে 10টা দেয় দ্রবণে, 10টা প্রোটন দেয়। এখন তুই দ্রবণে প্রোটন দেখলি 15টা, তাহলে আর 5টা কে দিছে? ওর বাপ দিছে না তো? তখন তোর মাথায় আসবে আর 5টা গেলে তো আর 5টা কে দিছে? ওই যে যেই অম্ল তুই পানিতে দিছিস, মানে যে অম্ল তুই দ্রবণে যোগ করছিস, ওই অম্ল 5টা প্রোটন দিছে। তাহলে এখন সেটা কি করা লাগবে? হিসাব করা লাগবে না? অবশ্যই হিসাব করা লাগবে। এর জন্য অ্যাসিডের সাথে যোগ করি আমরা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে যাই। ওকে ফারদিন, গত লেকচারে ক্লাস তুই আমাকে করিস, আমাকে মেসেজ দিস, সমস্যা নেই। যাই পরেরটাতে। হ্যাঁ, আচ্ছা,
যাই পরেরটাতে। এখন এইখানে যদি আমরা এই এক্সমল অ্যাসিড যোগ করি, কোথায় এটা করছি, কোথায় অম্লীয় অম্লীয় বাফারে, এটা যদি আমরা ক্ষারীয় বাফারে করি তাহলে কি হবে, পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ অফ n of salt divided by n of acid। এবার সরি, অম্ল তো তাই না, ক্ষারীয় তো, তাহলে n of base, n of base। এখন বাচ্চারা তোমরা বলো কোথায় যোগ হবে আর কোথায় বিয়োগ হবে। এখন এই যে অম্ল, অম্ল এখানে থাকলে অম্লের সাথে যোগ হইতো, কারণ কি তারা বন্ধু, বন্ধুর সাথে যোগ হয়, আর শত্রুর সাথে কি হয়, বিয়োগ হয়। এখন এই যে ক্ষার, এই ক্ষার আর যোগ করতেছে কি অম্ল, একজন আরেকজনের কি শত্রু না, তাহলে এইখানে কি হবে, এইখানে হবে বিয়োগ, আর একটার সাথে বিয়োগ হলে আরেকটা কি হয়, অটোমেটিক্যালি যোগ হয়, শেষ। অর্থাৎ যে কোনো একটা হিসাব করলে হয়, বাকিটা উল্টো হয়ে যাবে। এখানে যেমন অম্ল অম্ল মিলে গেছে যোগ, উপরেরটা বিয়োগ, এখানে অম্ল আর ক্ষার একটা আর একটার শত্রু, এটার সাথে বিয়োগ, তাহলে উল্টা উপরেরটা কি হবে, যোগ, সিম্পল। এবার আসেন পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে আমরা যদি এক্সমল OS মাইনাস যোগ করি, কই যোগ করব, দুইটাতেই যোগ করব। তো শুরুতে কি হবে, পিএইচ ইকুয়াল টু পিকেবি। আচ্ছা, ওএস মানে কি, ওএস মাইনাস মানে কি, ক্ষার যোগ করছি, ঠিক আছে। এখানে যে এক্সমল অম্ল আর এটা কি এক্সমল, আচ্ছা ক্ষার লিখে দেই, পরে আবার তোরা কনফিউজড হয়ে যাবে, তোদের তো কনফিউশনের শেষ নাই। ক্ষার, ওকে, তো ক্ষার কি দেয়, ক্ষার তো ওএস মাইনাসই দেয় নাকি, একই জিনিস। পিকেবি প্লাস লগ অফ n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড। এবার তোরাই বল কোনটার সাথে যোগ হবে, কোনটার সাথে বিয়োগ হবে। এইবার সল্টের সাথে যোগ হবে ভাই, হ্যাঁ ঠিক আছে, এবার সল্টের সাথে যোগ হবে। আচ্ছা, যেহেতু ক্ষার যোগ করছি, ক্ষার আর অ্যাসিড কি একজন আরেকজনের শত্রু, তাহলে এখানে মাইনাস, এখন মাইনাস এই যে এক্স, তাহলে উপরেরটা অটোমেটিক্যালি কি হবে, প্লাস এক্স হয়ে যাবে, তাই না। সিমিলারলি আমরা যদি পিওএস এ যোগ করি, অর্থাৎ এই 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 ইকুয়েশনে নেই, এখানে একটা ছোট্ট ঝামেলা করছি, দেখ এটা পিকে হবে, পিকে। আচ্ছা, তাহলে পিকেবি প্লাস লগ অফ n অফ সল্ট বাই n অফ বেজ। আচ্ছা, এখন ক্ষার যোগ করতেছি, নিচে বেজ, তাহলে এরা দুজন কি বন্ধু, বন্ধুর সাথে কি হবে যোগ এক্স, শত্রুর সাথে কি বিয়োগ, শেষ। ওকে, কে হবে না জি, কে হবে, কে লিখছি। পারবো, সহজ কিন্তু, হ্যাঁ আমারই কঠিন কিছু না, একদম ইজি জিনিস। যাই পরেরটাতে। পরেরটা কি বলছে, বাফার ক্ষমতা, বাফার ক্ষমতা চলে গেছে, চলে গেছে। ওকে, বাফার ক্ষমতা, বাফার ক্ষমতা কি, বাফার ক্ষমতা হচ্ছে পাওয়ার অফ বাফার নাকি, বাফার ক্ষমতা। ওকে, বাফার ক্ষমতা ইকুয়াল টু, দেখ বাফার ক্ষমতাটা বুঝতে হলে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যে এক্সমল অ্যাসিড বেজ নিছি, এই এক্সমল অ্যাসিড বেজ যোগ করলে কি হইতাছে, বাফারের পাওয়ারের একটা চেঞ্জ আসতেছে কিনা, অর্থাৎ পিএইচ এর কোনো পরিবর্তন হইতেছে কিনা। আমরা যখন নরমালি যে আমাদের বাফার দ্রবণের যেটা বলি, যে বাফার দ্রবণের পিএইচ সবসময় থাকে, কি বলে এটাকে, স্টেবল থাকে, ফিক্স থাকে। কিন্তু আমরা যদি এই এক্সমল অ্যাসিড বেজের পরিমাণটা আসলে ঠিক কত পর্যন্ত এটা অ্যালাউড, অনেক অনেক বেশি যদি নিয়ে নেই তখন তার কিছু, বললাম না বালতি ভরে নিয়ে নিলে তার কিছু করার থাকে না। কিন্তু যখন আমরা এইখানে ধর এই অ্যাসিড বেজের পরিমাণ মোটামুটি নেই, তো সেখানে পিএইচ এর মানটা স্লাইটলি ডিফারেন্স হইতে পারে না, স্লাইটলি হালকা পরিমাণ ডিফারেন্স হইতে পারে। তো এই পরিমাণটা কতটুকু ডিফারেন্স হইতেছে, এই যে হিসাবটা, এটাই হলো বাফার ক্ষমতা, ঠিক আছে। অর্থাৎ 1 লিটার বাফার দ্রবণে আমরা কি পরিমাণ অ্যাসিড বা বেস যোগ করছি, 1 লিটার বাফার দ্রবণে
কি পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করছি এবং সেটার সাথে আমার পিএইচ এর কি পরিমাণ পরিবর্তন হইতেছে। তাহলে খেয়াল করে দেখ আমাদের বাফার ক্ষমতা জিনিসটা কি হবে। বাফার ক্ষমতা জিনিসটা হবে প্রতি লিটার দ্রবণে বা 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে যোগকৃত 1 লিটার দ্রবণে যোগকৃত মানে যোগ করছি, হ্যাঁ, যোগকৃত অম্ল বা ক্ষারের অম্ল অথবা ক্ষারের গ্রাম অণুর সংখ্যা বা মোল সংখ্যাও বলতে পারি আমরা, হ্যাঁ, একই কথা। তো 1 লিটার দ্রবণে যোগকৃত অম্ল ক্ষারের গ্রাম অণুর সংখ্যা বা মোল সংখ্যা পার লিটারে তুই কয় মোল যোগ করতেছিস বা পার লিটারে কতটুকু যোগ করতেছিস বা পার লিটারে কয়টি অণু আয়ন ইত্যাদি ইত্যাদি যোগ করতেছিস, হোয়াটএভার, পার লিটারে হিসাবটা হবে কি পার লিটারে, ডিভাইডেড বাই পিএইচ এর পরিবর্তন, পিএইচ এর পরিবর্তন, অর্থাৎ কি পরিমাণ পিএইচ এর পরিবর্তন হচ্ছে, পিএইচ এর ডিভাইডেড বাই পিএইচ এর পরিবর্তন, পিএইচ কিভাবে চেঞ্জ হইতেছে, কতটুকু পিএইচ এর পরিবর্তন হইতেছে, এটাই হচ্ছে বাফারের ক্ষমতা। তাহলে একটা জিনিস আমরা দেখতেছি যে পিএইচ এর পরিবর্তন যত বেশি হবে সেই বাফারের ক্ষমতা তত কম। তো আমরা বাফার সম্পর্কে কি জানি যে বাফার পিএইচ কে পরিবর্তন করতে দেয় না। তাহলে তুই একটা শক্তিশালী বাফার, একটা জোস বাফার তুই কোনটাকে বলতে পারবি যেটা পিএইচটাকে একদম স্টেবল রাখতে পারতেছে। তাহলে পিএইচ এর পরিবর্তন যত কম হবে বাফারটা কি তত শক্তিশালী হবে, তত স্ট্রং হবে, তত সুন্দর জোস বাফার হবে। আর পিএইচ এর পরিবর্তন যদি বেশি হয় তাহলে একজন বাফার হিসাবে সে কি, সে একটা নিকৃষ্ট মানের বাফার, সে কুলাঙ্গার, ঠিক আছে। এরপরে আসি বাফার দ্রবণের সীমা। এই জিনিসটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, ঠিক আছে। বাফার দ্রবণের সীমা এটা কি, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু আছে, একটা পরীক্ষালব্ধ ভ্যালু, হ্যাঁ। ধর ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে বাফার দ্রবণের যে নরমাল বাফার দ্রবণের যে কার্যকারিতা বা বাফার দ্রবণের যেই ক্ষমতা, এই জিনিসটা কতটুকুর মধ্যে বজায় থাকে। তো এটা এরকম একটা ই আছে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে, আমি লিখে দিই এটা এক্সপেরিমেন্টালি। এই বোর্ডটা নড়ে কেন রহমান, নাকি আমার লেখার জন্য? এই যে নড়ে, আর ডিস্টার্ব হয়ে লিখতে গেলে। এক্সপেরিমেন্টালি দেখা যায়, এক্সপেরিমেন্টালি কি দেখা যায় যে কোন একটা বাফার দ্রবণের বাফার দ্রবণের কার্যকারিতা বজায় থাকে কখন, যখন এই যে n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড অথবা বেস, n অফ অ্যাসিড অথবা বেস যেটাই হোক, হ্যাঁ, ইকুয়াল টু 0.1 থেকে 10 এর মধ্যে হয়, 0.1 থেকে 10 এর মধ্যে হয়। তার মানে একটা বাফার দ্রবণ কতক্ষণ পর্যন্ত বাফার দ্রবণ হিসেবে কাজ করতে পারবে, কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত এই n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড এই যে রেশিওটা, এই রেশিওটা 0.1 থেকে 10 এর মধ্যে হয়, 0.1 থেকে 10 এর মধ্যে হয়, ঠিক আছে। এখন এই 0.1 থেকে 10 এর মধ্যে যদি হয় তাহলে বাফার দ্রবণের এই ইটা কতটুকু, সীমাটা কতটুকু, হ্যাঁ, কতটুকু পর্যন্ত বাফার দ্রবণের পিএইচ এর মানটা চেঞ্জ হইতে পারে। তো সেটা খুব ইজিলি আমরা বের করতে পারি। দেখ, পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ, এই যে যদি n অফ সল্ট ডিভাইডেড বাই n অফ অ্যাসিড এটা যদি 0.1 হয়, যদি 0.1 হয় তাহলে লগ অফ 0.1 এর মান কত বলতো, ক্যালকুলেটর আছে পাশে, দেখতো লগ অফ 0.1 এর মান কত, -1 হওয়ার কথা। এটা
তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই পিএইচ ইকুয়াল টু পিকেএ -1। এটা কি -1 কিনা একটু দেখতো। কেমিস্ট্রিতে কোনো রসকস নাই, পুরাই পেইন, ভাল লাগে না। রোহান ওরে কি বলবো? কোন সাবজেক্টে রসকস আছে আমার বুঝা, কোন সাবজেক্টে আছে? কোন সাবজেক্ট পড়া মজা লাগে? পড়াশোনা তো আমি তো পড়াশোনায় জীবনে কোনোদিন মজা পাই নাই, পড়তেই বিরক্ত লাগতো, এনে আবার রসকস পাইলে কই তুই? আচ্ছা তাহলে দেখ এইটা, তাহলে এইটা একটা সীমা। হ্যাঁ, এখন আরেকটা সীমা আমরা বের করব, সেটা হচ্ছে যদি n of salt divided by n of acid equal to 10 হয় তখন কি হবে? তো pH equal to pKa plus log of 10 যদি হয়, তো log 10 এর মান কত? খুব সম্ভবত 1। তাহলে pH equal to pKa plus 1। তার মানে একটা বাফার দ্রবণের পিএইচ এর মান সর্বোচ্চ পিকে মান থেকে -1 হইতে পারে, অথবা পিকে এর মান থেকে +1 হইতে পারে। তাহলে সর্বোচ্চ পিকে -1, সর্বনিম্ন পিকে -1, সর্বোচ্চ পিকে +1। এখন যদি সেখানে আমরা একটা ক্ষারীয় বাফার নিতাম, তাহলে সেটার পিওএস টা কতটুকু চেঞ্জ হইতে পারতো? পিকেবি -1 সর্বনিম্ন, পিকেবি +1 সর্বোচ্চ। তাহলে এই রেঞ্জে বাফারটা কাজ করবে। এর উপরে নিচে, এর থেকে বেশি চেঞ্জ হয়ে গেলে বা এর থেকে কম চেঞ্জ হয়ে গেলে, মানে ধর কমতে কমতে -1 এর বেশি কমে গেলে অথবা বাড়তে বাড়তে +1 এর বেশি বেড়ে গেলে, সেক্ষেত্রে এটাকে আমরা বাফার দ্রবণ বলবো না। ঠিক আছে, ওকে, তাহলে এতটুকু কি বুঝছি? ফিজিক্সকে রয়্যাল সাবজেক্ট বলা হয়, তা আমরা কি পাওনি ভাইয়া? শোন, যখন ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হইলাম, হ্যাঁ, তো আমাদের টিচাররা আমাদেরকে বুঝাইলো যে আমরা সায়েন্সের, বিজ্ঞানের মাতৃগর্ভে আসছি, কারণ কেমিস্ট্রি ইজ দা মাদার অফ সায়েন্স। এরপর খুবই গর্ববোধ করতে করতে যখন কার্জন হলে হাঁটতেছি, তখন ফিজিক্সের বন্ধুর সাথে দেখা হইলো। তারে বললাম কি অবস্থা প্রথম দিন ক্লাস করার পর? সে বলতেছে ফিজিক্স ইজ দা ফাদার অফ সায়েন্স। বললাম গুড, মাও পাইলাম বাপও পাইলাম, একটু সামনে আগাই দেখি। ম্যাথের এক বন্ধুর সাথে দেখা, তারে বললাম কি অবস্থা? বলতেছে ম্যাথমেটিক্স ইজ দা গ্র্যান্ডফাদার অফ সায়েন্স। ঠিক আছে, তো আরেকটু হাঁটলে হয়তো জামাই শ্বশুর আরো অনেক কিছু পাইতে পারতাম। তো যে যেই সাবজেক্টে পড়ে তার জন্য সেই সাবজেক্টই সেরা, রয়্যাল বয়াল বলতে কিছু নাই। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে সব থেকে বেশি ফেল করে ফিজিক্সে। এখন তুই ফেল করলে যদি তোর কাছে সেটা রয়্যাল মনে হয়, তাহলে যা, তুই তো রয়্যাল নিয়ে থাক। ওকে, যাই পরেরটাতে। এতটুকু বুঝছি তো আমরা নাকি? এখন আমরা ধাপাধাপ কয়েকটা ম্যাথ করব। ক্লিয়ার? যারা যারা বেঁচে আছিস একটু বল বুঝছি কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। বেসিকে কি পিওএইচ হবে? হ্যাঁ অবশ্যই, অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। আমাদের অ্যাসিডিক যেটা, সেখানে কি পিএইচ, তাহলে বেসিকে কি হবে? পিওএইচ, ভেরি সিম্পল। ওকে, ক্লিয়ার। তাহলে দেখ, আমি আরেকবার একটু বলে নিই আমরা কি কি দেখলাম ম্যাথ করার জন্য। প্রথমেই হেন্ডারসন হেজেলবাগ। এই হেন্ডারসন হেজেলবাগের তিনটা টাইপ আমরা দেখলাম। একটা হচ্ছে শুধু কনসেন্ট্রেশন দিয়ে করা যায়, একটা কনসেন্ট্রেশন ইনটু ভলিউম, এবং সবথেকে বেশি যেটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে মোল নাম্বার। এবং অ্যাডমিশন টেস্টে কিন্তু মোল সংখ্যা দিয়ে সবথেকে বেশি ম্যাথ আসে। ঠিক আছে, এরপরে আমরা চলে গেলাম হচ্ছে এক্সমোল অম্ল বা ক্ষার যোগ করলে, এই যে টপিকটা, এটা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইচএসসির জন্য যে ইম্পর্টেন্ট না তা না, এইচএসসির জন্য 30% ইম্পর্টেন্ট, আর অ্যাডমিশনের জন্য 70% ইম্পর্টেন্ট। এইটা, হ্যাঁ, যে এক্সমোল অ্যাসিড বা ক্ষার যোগ হইলে কি হবে না হবে, কখনো কখনো 30% 100% হয়ে যাইতে পারে, কারণ এটা বাংলাদেশ, এখানে কোনো কিছু নিশ্চয়তা নাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে বাফার দ্রবণ, বাফার ক্ষমতা। তো বাফার ক্ষমতা আবার আমরা কি বললাম, যে পার লিটারে কি পরিমাণ অম্লক্ষার যোগ করতেছে এবং কি পরিমাণ বাফার চেঞ্জ হইতেছে। এটা একটা ডেফিনেশন হিসেবে 1 নম্বরের প্রশ্নে, ক ক জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যে বাফার ক্ষমতা কি। ওকে, এরপরে এই যে এটা বাফার দ্রবণে পিএইচ ও পিওএইচ এর সীমা, এটা আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে 2 মার্কের কোশ্চেনে, খতে, যে বাফার দ্রবণের সীমা আলোচনা করো। তো দুইটা দিয়ে দিবে, একটা হচ্ছে পিএইচ
ইকুয়াল টু পিকে মাইনাস ওয়ান, আর হচ্ছে পিকে প্লাস ওয়ান। যদি বেসিক হয় পিওএইচ ইকুয়াল টু পিকে মাইনাস ওয়ান, সরি পিকেবি মাইনাস ওয়ান এবং পিকেবি প্লাস ওয়ান। ওকে, ঠিক আছে। এবার যাই আমরা ম্যাথে। আয়, প্রথম ম্যাথ কি বলছে? বলছে ফর্মিক অ্যাসিডের 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোল। ওকে, অ্যাসিডের মোল দেওয়া আছে এইটা। আচ্ছা, এরপরে তার লবণ, দুর্বল অ্যাসিড, সাথে কি দেওয়া আছে? তার লবণ দেওয়া আছে। লবণ দেওয়া আছে এই যে এত মোল, সাথে দেওয়া আছে কে। বের করতে বলছে কি? বের করতে বলছে হচ্ছে পিএইচ। তো এটা একদম বাচ্চাদের ম্যাথ, তুই না পারলেও তোর বাসায় যদি ছোট ভাই বোন থাকে 5-6 এ পড়ে, ওদেরকে দিস, ওরা করে দিবে। পিএইচ ইকুয়াল টু কি? পিএইচ ইকুয়াল টু হচ্ছে পি কে এ প্লাস লগ অফ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। এবার আই পিকে মানে কি? পিকে মানে হচ্ছে মাইনাস লগ অফ কে প্লাস, কলোনিতে যাবো মুস্তাসিন, খাইতে ক্ষুধা লাগছে, কে। এখন আয় এখানে পি মাইনাস লগ অফ কে প্লাস লগ অফ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। হ্যাঁ, তো ভাইয়া এন অফ সল্ট আর এন অফ অ্যাসিডের মান দেয়া আছে না? দেয়া আছে। ওই যে সল্ট হচ্ছে কত? 0.15 মোল, 0.15 মোল। নিচে কত? নিচে হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এবার এখানে আমরা কি করব? কে এর মান বসায় দিব, মাইনাস লগ অফ কে এ। কে কই? ওই যে কে দেয়া আছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস লগ অফ 0.15 ডিভাইডেড বাই 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই কি অ্যান্সার। হোপফুলি আমরা পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, যারা বেঁচে আছিস একটু বল বুঝছিস কিনা। দাদা কেমন আছেন? বুঝছিস সবাই? পারবো না? পারবো ইনশাল্লাহ, জাস্ট মান বসায় দিছি আর কিচ্ছু না। এগুলো সব তোদেরকে আমি পরে আসছি, ওই যে তোরা ক্যালকুলেশন করে দিছিস। ঠিক আছে, ফাইন। ওকে, তাহলে পরেরটাতে যাই। বুঝছি ভাইয়া, ওকে। পরেরটা দেখ, পরেরটা কি বলছে? 1 লিটার বাফার দ্রবণ, এই যে অ্যাসিডের মোল সংখ্যা দেয়া আছে, লবণেরও মোল সংখ্যা দেয়া আছে, কে এ দেয়া আছে। ঠিক হুবহু আগের ম্যাথটা, একদম এক্স্যাক্টলি আগের ম্যাথটা। তাহলে এটা যেন কি? এটা হচ্ছে হোম কাজ বা বাড়ির ওয়ার্ক। ঠিক আছে, পরেরটা বাফার দ্রবণের ঘনমাত্রা দেয়া আছে, এই যে অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে 0.5 মোলার, তার লবণের ঘনমাত্রা দেয়া আছে 1 মোলার, সাথে কে দেয়া আছে। আচ্ছা, এবার আমরা সূত্র কোনটা অ্যাপ্লাই করব বলতো? এখন তো মোল সংখ্যা দেয়া নাই, দেয়া আছে কি ঘনমাত্রা। তাহলে ওই যে প্রথম সূত্র যেটা পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ এই যে সল্টের ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এবার এখান থেকে মাইনাস লগ অফ কে এ, কে এর মান কত? কে এর মান হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ অফ ঘনমাত্রা কত দেওয়া? লবণ দেওয়া হচ্ছে 1 আর অ্যাসিড দেওয়া কত? অ্যাসিড দেওয়া 0.5। তাহলে এখান থেকে যেটা আসবে সেটাই কি আমাদের অ্যান্সার। পারবো না? সহজ, একদম সহজ। হোপফুলি আমরা পারবো ইনশাল্লাহ। পরেরটাতে যাই। হ্যাঁ, কোনো কিছু না বুঝলে বলবি আমাকে। ওকে, এইখানে কি দেয়া আছে? এখানে ঠিক আগেরটা রিপিট। এখানে দেয়া আছে এই যে অ্যাসিড হচ্ছে 0.5 মোলার, লবণ আগেরটা কি ছিল? আগেরটা ছিল এই এক ম্যাথ থেকে দুইবার আসছে নাকি? ও আচ্ছা, আগের ম্যাথেরই দুইটা কোশ্চেন।
1 নাম্বার কোশ্চেন হচ্ছে দ্রবণের পিএইচ এর মান নির্ণয় করতে বলছে। এবার এটা হচ্ছে ওই ম্যাথেরই 2 নাম্বার কোশ্চেন, বলছে উদ্দীপকের দ্রবণে প্রতি লিটারের মধ্যে 0.05 মোল HCl যোগ করলে বাফার দ্রবণের পিএইচ এর মান হ্রাস কত একক হবে নির্ণয় করো। মনে আছে যে এত মোল অ্যাসিড বা ক্ষার যোগ করলাম, অত মোল অ্যাসিড বা ক্ষার যোগ করলাম, তো যোগ করলে কার সাথে যোগ হবে কার সাথে বিয়োগ হবে? কার সাথে যোগ হবে? এটা যেহেতু আমি অ্যাসিড যোগ করতেছি, কি অ্যাসিড HCl যোগ করতেছি, তাহলে যোগ হবে কার সাথে? যোগ হবে এই যে অম্লের সাথে। বিয়োগ হবে কার সাথে? বিয়োগ হবে ক্ষারের সাথে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করব? কিছুই না, জাস্ট এখানে pH ইকুয়াল টু pKa প্লাস লগ অফ সল্টের ঘনমাত্রা দেয়া আছে। আমরা চাইলে এটাকে n অফ সল্ট লিখতে পারবো। কিভাবে? আমরা ধরি আমাদের এইখানে দ্রবণের আয়তন 1 লিটার ধরে নিব। ঠিক আছে, যেহেতু আয়তন দেয়া নাই 1 লিটার ধরে নিলাম যে দ্রবণের আয়তন 1 লিটার। তাহলে এখানে আমরা কি করতে পারবো? n অফ সল্ট, ওই যে একদম ইকুয়েশনের শুরুতে যেমন ভি ধরে নিছি ওরকম আর কি। n অফ সল্ট, n অফ অ্যাসিড। তাহলে এখন x মোল যোগ করছি। x মোল কি যোগ করছি ভাইয়া? HCl যোগ করছি। তাহলে এটার সাথে S প্লাসটা যোগ হবে আর এটার সাথে S প্লাসটা বিয়োগ হবে। S প্লাস কোনটা? S প্লাস মানে ওই যে অ্যাসিড, তাই তো? অ্যাসিড যোগ করছি যেটা। এখন মান বসায় দিব। pK মানে কি? pK মানে হচ্ছে মাইনাস লগ অফ 1.8 ইনটু কত? 10 টু দি পাওয়ার মাইনাস 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ অফ কি? n অফ সল্ট। আচ্ছা, n অফ সল্ট কত? n অফ সল্ট কই? 1, তাহলে 1 মাইনাস 0.05 ডিভাইডেড বাই n অফ অ্যাসিড কত? 0.5, তাহলে 0.5 মাইনাস 0.05। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার, 5 পয়েন্ট সামথিং, তাই তো? হোয়াটএভার, ঠিক আছে, ওকে। তাহলে পারবো না, জাস্ট সূত্রে বসাই দিলাম। সূত্র তো শিখাই ফেলছি, এখন শুধু মান বসাই দেবো, আর কিচ্ছু না। এবার বলছে যে ওই এই ম্যাথের 3 নাম্বার পার্ট, এই ম্যাথের 3 নাম্বার পার্ট, যে আমরা যদি 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতাম, 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতাম, তাহলে কি হইতো? তো এবার বিয়োগ দিবি কোথায়? এবার বিয়োগ দিবি অ্যাসিডের থেকে, যোগ দিবি কোথায়? যোগ দিবি সল্টের সাথে। ঠিক আছে, যেহেতু কি যোগ করছি? যোগ করছি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে ক্ষার যোগ করছি। ঠিক আছে, ক্ষার যোগ করছি। তাহলে এটা কি? এটা হচ্ছে হোম কাজ, সিম্পল জিনিস, একদম সহজ জিনিস। যাই পরেরটাতে। আচ্ছা, কি কি দেয়া আছে? 1 লিটার দ্রবণে অ্যাসিড দেয়া আছে, সাথে Ka দেয়া আছে, ওকে। আর বি পাত্র, এটা এ পাত্র, আরেকটা আছে বি পাত্র। বি পাত্রে আবার কি দেয়া আছে? বি পাত্রে শুধু লবণ দেয়া আছে, অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট লবণ দেয়া আছে। এখন প্রথম প্রশ্ন কি? 1 নাম্বার বলছে এ পাত্রের পিএইচ নির্ণয় করো। আচ্ছা, এখন পিএইচ নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে এটা একটা কি দুর্বল অ্যাসিড। তাহলে পিএইচ, এই এ পাত্রটা কি বাফার দ্রবণ? এটা কি বাফার? বাফার দ্রবণের জন্য কি লাগে? অ্যাসিড লাগে এবং তার লবণ লাগে। এখানে অ্যাসিড আছে, লবণ আছে? নো, লবণ নাই। তাহলে পরে কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে ছোটবেলায় শিখে আসছি কি? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এস প্লাস এর ঘনমাত্রা। ছোটবেলায় আরো একটা জিনিস শিখে আসছি, মনে করে দেখেন, যে লগ অফ এই এস প্লাস কে কিভাবে লিখছিলাম? রুট ওভার কে এ ইন্টু সি। মনে আছে কি শিখাইছিলাম? কোথায় শিখাইছিলাম এটা বলেন তো? অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে যে এগুলা পড়ছিলাম। ওকে, তাহলে এখান থেকে হিসাব করি, মাইনাস লগ অফ রুট ওভার, এই যে রুট ওভার কি CH3COOH, আর কে এর মান কত? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু এর মান কত? 0.1 মোলার, 0.1 মোলার। এবার এখান থেকে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে পিএইচ বের করলাম, তাই তো? পিএইচ।
ঠিক আছে। আচ্ছা, এবার এটারই 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথ বলতেছে যে এ পাত্রের দ্রবণের মধ্যে, এই যে এই দ্রবণের মধ্যে বি পাত্র হতে ওইটা থেকে যদি আমরা 0.05 মোল পার লিটার 0.05 মোল পার লিটার অর্থাৎ 0.05 এম মানে ওর ঘনমাত্রা CH3COON 0.05 মোল পার লিটার দ্রব যোগ করে বাফার দ্রবণ প্রস্তুত করা হলে পিএইচ মানের পরিবর্তন ঘটে কারণ বিশ্লেষণ কর। তো কারণ বিশ্লেষণ কিছুই না, তুই পিএস এর মানটা বের করবি, বের করে বলবি কি যে এখানে CH3COON এ যখন আমরা যোগ করলাম তখন এখানে কি হলো, একটা বাফার দ্রবণ ক্রিয়েট হলো। আগে যেটা হয়েছিল সেটা কি একটা শুধু অ্যাসিডের দ্রবণ, মানে আগের ম্যাথ যেটা এই ম্যাথ এটা কি, এটা একটা অ্যাসিডের দ্রবণ। কিন্তু এই অ্যাসিডের দ্রবণে যখন আমরা অ্যাসিটিক সোডিয়াম অ্যাসিডেট যোগ করি তখন সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় বাফার দ্রবণ। তো বাফার দ্রবণ যেহেতু হয়, আগের অ্যাসিডিক দ্রবণ থেকে বাফার দ্রবণে পিএইচ এর মানে কিছুটা তারতম্য দেখা যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের মানটা আমরা কিভাবে বের করব, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ পিকে, পিকে মানে কি মাইনাস লগ অফ কে 1.8 ইন্টু 10⁻⁻5 এটা প্লাস লগ অফ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ অ্যাসিড। সল্ট কত, সল্ট হচ্ছে এই যে 0.05 অ্যাসিড কত, অ্যাসিড হচ্ছে 0.1। এবার এটা হিসাব করলে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। হ্যাঁ, পরেরটাতে যাই, কিছু না বললে অবশ্যই, না বুঝলে অবশ্যই বলবি। আচ্ছা, 1 লিটার বাফার দ্রবণ 0.0125 গ্রাম অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 0.0265 গ্রাম অণু অ্যামোনিয়াম ক্লোরাইড কেবি এর মান দেয়া আছে। এবার বলছে এই বাফার দ্রবণের পিএইচ কত। ভাই একটা সিম্পল জিনিস, এই যে গ্রাম অণু কয় লিটারের মধ্যে আছে, 1 লিটার, গ্রাম অণু পার লিটার, গ্রাম অণু পার লিটার এটা কি, এটা আসলে ওই মোলারিটি, এটা ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে এটা দেখে গ্রাম অণু পার লিটার দেখে ভয়ের কিছু না, এটা ওই এম দেওয়া আছে, মোল পার লিটার মোলারিটি দেওয়া আছে, ডিরেক্ট এই মানটা বসাই দেব। এখন এবার বলছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড বের করতে বলছে পিএইচ, কিন্তু আমরা এই দ্রবণে কি বের করব, এই দ্রবণে বের করব হচ্ছে পিওএইচ, কারণ এটা একটা ক্ষারীয় বাফার। এবার পিওএইচ বের হওয়ার পরে আবার ওই যে 14 থেকে বিয়োগ দিলে যা থাকবে তা। তাহলে আমাদের এখানে সূত্র কি, এখানে সূত্র হচ্ছে পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ অফ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ কি বেস ক্ষার, মান বসায় দিই মাইনাস লগ অফ পিকেবি, কেবি এর মান কত, ওই যে 1.8 ইন্টু 10⁻⁻5 এইটা প্লাস লগ অফ এন অফ সল্ট ডিভাইডেড বাই এন অফ বেস। আচ্ছা, সল্ট কত, অ্যামোনিয়াম ক্লোরাইড 0.0265 ডিভাইডেড বাই ই কত, ক্ষার কত 0.0125। ওকে, তাহলে এখন এটা করলে কত আসে দেখতো, এই ক্যালকুলেশনটা একটু করে দেখতো। কেউ বেঁচে আছিস, থাকলে এই ক্যালকুলেশনটা করে দে। ক্যালকুলেশনটা কর। সাথে হচ্ছে আমাদের হচ্ছে ইনঅর্গানিক কোর্স আসতেছে, ইনঅর্গানিক সেকেন্ড পেপার, যেখানে পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন পড়ানো হবে। তো ওখানকার পড়াশোনাগুলা কেমন হবে সেটার একটা আইডিয়া, তোরা দারুণ আইডিয়া পেয়ে যাবি হচ্ছে পরিবেশ রসায়নে আমার প্লেলিস্ট যেটা আমি শুরু করছি এটা করলি। তো এটা করলে মোটামুটি আমি একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত পড়াইতেছি ফ্রিতে, তোরা ডিডিটি বাই চ্যানেলে সেটা পেয়ে যাবি। ওই ক্লাসগুলো দেখিস, দেখলে একদম সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে যে কি করতেছি না করতেছি। ঠিক আছে, 5.07, তো 5.07 যদি হয় এটা কি, এটা হচ্ছে পিওএইচ, তাহলে পিএইচ কি হবে,
পিএইচ হবে 14 মাইনাস 5.07। এখান থেকে যা আসবে তাই অ্যান্সার। যারা মানে সেকেন্ড পেপার নিয়ে খুব চিন্তিত, আসতেছে না সেকেন্ড পেপার কোর্সটা আসতেছে, আর যারা এখন একটু আগায় থাকতে চাস যে না ভাই সেকেন্ড পেপারের ক্লাস করব, তাহলে এই যে এই চ্যানেলে যাবি, এই যে এই চ্যানেল, এখানে গিয়ে পরিবেশ রসায়নের প্লে লিস্ট আছে, দেখবি আমি শুরু করছি পরিবেশ রসায়ন। যেহেতু তোরা আমার কাছে পড়ে অভ্যস্ত, এটা করিস, এটা একদম মানে অ্যাডভান্স, একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি পড়াইতেছি। হ্যাঁ, প্রথম ক্লাসটা করলে বুঝবি যে কি জোস ভাবে পড়াইতেছি। তো এটা দেখিস, ডিডিটি বাই চ্যানেলে গিয়ে দেখিস, এবং সবকিছু এই চ্যানেলে আপডেট পেয়ে যাবি তো। ঠিক আছে, ওকে, তাহলে যাই পরেরটাতে। কোনটাতে লগ দেই নাই? দিছি তো, এই যে মাইনাস লগ এত প্লাস লগ এত, কোনটাতে আবার দেই নাই? পিএস ইকুয়াল টু 14 বিয়োগ 5.07। ঠিক আছে তো, ঠিক আছে। ও আমি না, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা দেখি। পরেরটা হচ্ছে আমার কি দেয়া আছে, এত মোল অ্যাসিড, মানে অ্যাসিডের মোল সংখ্যা দেয়া আছে, তারপরে আমার লবণের মোল সংখ্যা দেয়া আছে, কে এ দেয়া আছে, বলছে পিএইচ গণনা করতে। তো এটা তো একদম শুরুতেই ম্যাথ করে আসছি, এটা নতুন করে কি আছে? নতুন করে করার কিছু নাই। ঠিক আছে, ওকে, তাহলে এই পর্যন্ত। এবার আমরা এক্সট্রা দু একটা ম্যাথ করব। এক্সট্রা সেটা কি খেয়াল কর, ধর এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে কে কে আছে? এই পাত্রের মধ্যে আছে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, সাথে দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। ঠিক আছে, তো মনে কর অ্যাসিডিক অ্যাসিড দেয়া আছে, এটা দেয়া আছে 10 মোল, 10 মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে 5 মোল, 5 মোল। ঠিক আছে, 5 মোল। সাথে কি দেয়া আছে? সাথে ধর কে এ দেয়া আছে অ্যাসিডের, কে এ ইকুয়াল টু 1.8 ইন্টু 10⁻⁻5। এবার বলছে এই দ্রবণের পিএইচ কত? পিএইচ কত পারবি? পারবি কি? প্রিয় শিশুরা বলো, পারবা কি এটা? এই যে কি কি দেয়া আছে? দেয়া আছে অ্যাসিড, সাথে দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যাসিড দেয়া আছে 10 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে 5 মোল। এখন আমরা মান বসাবো। তো মান বসাইলে আসি, আমাদের ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে পিএইচ ইকুয়াল টু পিকেএ প্লাস লগ অফ এন অফ সল্ট, কোন গ্রুপ এটা? ফার্স্ট পেপার, ডিভাইডেড বাই এন অফ ওয়াও, হোয়াট আ বোর্ড প্রেজেন্ট। অ্যাসিড। এটা স্লাইড ছিল না, জন্য হাতে লিখতেছি। আচ্ছা, আগের গুলো দেখলে বুঝবি। আচ্ছা, এগুলা লিখছি মোটামুটি করে, যেগুলা ছিল আর কি, স্লাইড ছিল, আর বাকিগুলো স্লাইড নেই, যেগুলো স্লাইড ছিল। ওকে, তাহলে দেখ বাচ্চারা খেয়াল কর, যেটা বলতেছিলাম, এখন মানগুলা কিভাবে বসাবো আমরা? দেখ, ইকুয়াল টু মাইনাস লগ অফ কে এর মান কত? 1.8 ইন্টু 10⁻⁻5, 1.8 ইন্টু 10⁻⁻5, এটা প্লাস লগ অফ এন অফ সল্ট আর এন অফ অ্যাসিড। এইখানে কি বসাবো বল, বল, এটা পারবি? এখানে কি এন অফ সল্ট কি 5 বসাবো, আর এন অফ অ্যাসিড কি 10 বসাবো? আইডিয়া আছে কোনো? আচ্ছা, খেয়াল কর এই জায়গায় কি হবে। এটা কি কোনো বাফার হইছে এখনো? আদৌ কোনো বাফার এটা হইছে কি? কোনো বাফার কিন্তু এটা হয় নাই, কারণ বাফারের জন্য কি লাগে? দুর্বল অম্ল সাথে তার লবণ।
কিন্তু এখানে দিছি কি দুর্বল অম্ল সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বাফার হয়েছে? এটা বাফার হয় না। তাহলে আগে আমাদের বাফার তৈরি করতে হবে। তো বাফার কিভাবে হবে? এই যে CH3COOH এদের বিক্রিয়ায় বাফার হবে, সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখান থেকে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় CH3COONA সাথে পানি, সাথে পানি। এখন বাচ্চারা খেয়াল কর, যখন শুরুতে আমার অ্যাসিড কত? অ্যাসিড হচ্ছে 10 মোল। ক্ষার কত? ক্ষার হচ্ছে 5 মোল। আর এখানে লবণ কত? লবণ হচ্ছে 0 মোল। এবার বিক্রিয়া হওয়ার পরে এই লবণ উৎপন্ন হয়েছে, দেখ ক্ষার আছে কতটুকু? 5। এই 5 মোল বিক্রিয়া করবে অ্যাসিডের কত মোলের সাথে? 5 মোলের সাথে। কারণ কি? কারণ এখানে 1:1 বিক্রিয়া হইতেছে, একজনের সাথে একজন বিক্রিয়া করে। তাহলে এই 5 জনের সাথে এখানে কয়জন বিক্রিয়া করে? 5 জন। তাহলে এখানে বাকি থাকবে কয়জন? 5 জন। এখানে বাকি থাকবে কয়জন? 0 জন। এইখানে তৈরি হবে কয়জন? 5 জন। ঠিক আছে? তাহলে এখন আমাদের লবণ কতটুকু, সরি অ্যাসিড কতটুকু? অ্যাসিড হচ্ছে 5। লবণ কতটুকু? লবণও 5। তাহলে আমার ডাটাটা বসবে কি? লবণ 5 মোল, অম্ল 5 মোল। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা বুঝছি কিনা? ক্লিয়ার? পারবো? কই বেঁচে আছিস পোলাপান? বুঝছস তো নাকি? যাই পরেরটাতে, নীরবতা সম্মতির লক্ষণ। আচ্ছা, এখন আয় এবার যদি এই ডাটাটা একটু চেঞ্জ করে দিই। এই ডাটাটা যদি একটু চেঞ্জ করে দিই, দেখ ধর অ্যাসিড দেয়া আছে, অম্ল দেয়া আছে হচ্ছে 15 মোল, 15 মোল। আর লবণ ক্ষার দেয়া আছে কত? ক্ষার দেয়া আছে 10 মোল। 10 না, ক্ষার দেয়া আছে ধর 20 মোল। 20 মোল। তাহলে আমাদের কে দেয়া আছে, এটা পিএস এর মান নির্ণয় করতে বলছে। পারবি? করতে পারবো? এটা বের করতে পারবো কিনা? এখানে পিএস এর মান কি বের করা যাবে? পিএস ইকুয়াল টু কি? পিএস ইকুয়াল টু, এটা বাফার দ্রবণ হয়েছে কি? এটা বাফার দ্রবণ হয় নাই। কারণ বাফার দ্রবণের জন্য আমরা কি জানি? আমাদের এন অফ উইকটা কি লাগবে? এন অফ উইক মাস্ট গ্রেটার দেন এন অফ স্ট্রং। এটা কি ফুলফিল হয়েছে? এটা ফুলফিল হয় নাই। কারণ কি? কারণ এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি দেয়া আছে। ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বেশি দেয়া আছে। আচ্ছা, তো এখন খেয়াল কর, যদি এরকম দেয়া থাকতো, আচ্ছা যদি এরকম দেয়া থাকতো, ধর আমরা এখানে কি ডিরেক্ট মোল সংখ্যা দিছি না? যদি মোল সংখ্যা না দিয়ে, এখানে মোল সংখ্যা না দিয়ে আয়তন দেয়া থাকতো, ধর মনে কর এরকম যে আমার অ্যাসিড এটা আছে, এটা আছে ধর 100 ml বা ধর 2 লিটার 0.5 মোলার। আর এটা দেয়া আছে, ধর কত 1 লিটার 1.5 মোলার এটা। তাহলে এখন আমার বাফার দ্রবণ হইতো কিনা? এখন বাফার দ্রবণ হইতো কিনা, এট দ্য সেম টাইম পিএইচ নির্ণয় করা যাইতো কিনা? ঠিক আছে? তো খেয়াল করে দেখ, আমরা কি করতাম? আমরা প্রথমে এন অফ অ্যাসিড বের করতাম, যে এন অফ CH3COOH ইকুয়াল টু কি? ভিএস। তো ভি কত দেয়া আছে? 2 ইনটু এস কত দেয়া আছে? 0.5। তাহলে কত হইলো? 1 মোল হইছে। এবার আমরা এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বের করব। বের করে দেখব ভিএস ইকুয়াল টু, ভি কত? 1 লিটার,
ইন্টু এস হচ্ছে 1.5, তাহলে কত দাঁড়ায় 1.5 মোল। তাহলে এটা কি বাফার হবে? বাফার হবে না, ঠিক আছে, বাফার হবে না। ওকে, আচ্ছা তাহলে এবার আয় আমরা একটা কাজ, কি বলে এটাকে, যদি এইখানে ডেটাটা যদি রিভার্স হইতো, অর্থাৎ ধর আমার অ্যাসিড হইতো 1.5 মোল আর বেজ হইতো 1 মোল, তাহলে কিন্তু আবার হইতো। তো সেক্ষেত্রে আমরা কি করতাম, সেক্ষেত্রে আমরা আবার ওই যে বিক্রিয়া লিখতাম, বিক্রিয়া লিখে এই যে এইভাবে বিক্রিয়া লিখতাম, লিখে দেখতাম ইনিশিয়ালি কয়টা আছে এবং বিক্রিয়ার পরে কত থাকে, পরে যে ডাটাটা থাকবে এই যে এটা নিয়ে বসাই দিব সল্টের জায়গায়, এটা নিয়ে বসাই দিব অ্যাসিডের জায়গায়, আমাদের ম্যাথ শেষ। ক্লিয়ার? তাহলে এই ছিল বাফার দ্রবণের যতগুলা টাইপসের ম্যাথ আসে, এইগুলা বাফার দ্রবণ থেকে একটা কোশ্চেন হবেই, এবং সেটা রিটার্নের ক্ষেত্রে সব থেকে বেশি আসে হচ্ছে ওই যে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, আর হচ্ছে আসে তোর এই হ্যান্ডারসন হেজেলবার্গ থেকে বাফার দ্রবণের ম্যাথ, এই দুইটা আসে সব থেকে বেশি। আর অন্যান্য যা কিছু পড়াইছি সব জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন, এবং এমসিকিউতে প্রচুর পরিমাণ আসে, প্রচুর পরিমাণ। পিএস আর বাফার থেকে যে কি পরিমাণ কোশ্চেন হয় ধারণার বাইরে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার আলোচনা। আমরা ইনশাল্লাহ ঈদের পরে, আজকে থেকে তোদের ঈদের ছুটি, কালকে শুক্রবার, শনিবার, আজকে কয় তারিখ, 11টা 8, তাই তো, সরি 11 তারিখ, আরে 4 তারিখ, তাহলে কালকে হচ্ছে শুক্রবার, শনিবারে তোদেরকে একটা প্র্যাকটিস শিট দেওয়া হবে, এই বাফার দ্রবণের প্র্যাকটিস শিট, ওটা তোরা প্র্যাকটিস করবি, পড়বি। আর ঈদের পরে যখন খুলবো আমরা, সর্বপ্রথম এই চ্যাপ্টারের উপর এক্সাম নেওয়া হবে, আর সেই এক্সামে আমি যা পড়াইছি, আমার যে স্লাইড, ওই স্লাইড থেকে কোশ্চেন করব, প্রত্যেকটা কোনো বই থেকে করব না, আমি নিজে আমার স্লাইড থেকে যে ম্যাথগুলো আমি করাইছি এই ম্যাথগুলো হুবহু তুলে ধরবো। তো এই আমি যে 6টা ক্লাস নিছি, এই 6টা ক্লাসের স্লাইড যারা পড়বি তারা 20-এ 20 পাবি শিওর। আমি 20টা কোশ্চেন করবো স্লাইড থেকে, 20-এ 20 পাবি শিওর, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ভোর 5টায় অর্গানিক প্রো, তাই না? অর্গানিক প্রো ক্লাস আছে। তো ঠিক আছে, তাহলে ঈদের পরে এসে আমরা কর্মমুখী রসায়ন শুরু করব। আর কর্মমুখী রসায়ন তোরা ইউটিউবে ক্লাস দেখলে বুঝবি যেটা আমিই পড়াই, ওটা আমার বাপদাদার সম্পত্তি। তো আবার দেখা হবে তোদের সাথে, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, আল্লাহ হাফেজ।